মধ্যপ্রাচ্যের উত্তাল জলরাশির মাঝখানে প্রায় ৪০ দিন ধরে স্থির হয়ে আছে একটি জাহাজ। এটি কোনো যুদ্ধ জাহাজ নয়, কোনো সামরিক মিশনও নয়। এটি বাংলাদেশের একটি সাধারণ বাণিজ্যিক জাহাজ, কিন্তু আজ সেটি আর সাধারণ নেই। ৩১ জন নাবিক, একটি পতাকা আর একটি সিদ্ধান্ত, যা পুরো ঘটনাটিকে পরিণত করেছে এক জটিল আন্তর্জাতিক সংকটে। আজ আমরা এমন একটি ঘটনার গভীরে যাব, যেখানে সমুদ্রের ঢেউয়ের নিচে লুকিয়ে আছে কূটনীতির কঠিন খেলা আর একটি ভুল সিদ্ধান্তের মূল্য দিচ্ছে নিরীহ মানুষ। ঘটনার শুরুটা একেবারেই স্বাভাবিক ছিল। ২রা ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা প্রবেশ করে পারস্য উপসাগরে। রুটিন অনুযায়ী কাতার হয়ে ২৭ ফেব্রুয়ারি পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাতের জেবাল আলী বন্দরে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক তার পরদিনই মধ্যপ্রাচ্যের আকাশে আগুন জ্বলে ওঠে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলা, আর তার জবাবে ইরানের প্রতিক্রিয়া। শুরু হয়ে যায় এক অপ্রত্যাশিত সংঘাত। এই সংঘাত থেমে গেছে, যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু থামেনি একটি জাহাজের দুর্ভাগ্য। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। প্রতিদিন শত শত জাহাজ এখানে দিয়ে যাতায়াত করে। ইরানও নিয়ম অনুযায়ী প্রতিদিন প্রায় ১৫টি জাহাজকে পার হবার অনুমতি দিচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সব জাহাজ পার হচ্ছে, কিন্তু কেন আটকে আছে শুধু বাংলাদেশের জাহাজটি? কেন বাংলার জয়যাত্রার জন্য দরজা বন্ধ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে কূটনীতির গভীরে। সংঘাতের সময় বাংলাদেশ একটি অফিসিয়াল বিবৃতি দেয়। দেখতে নিরপেক্ষ মনে হলেও বাস্তবে সেই বিবৃতি আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অবস্থানের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল। অর্থাৎ বাংলাদেশ সরাসরি না বললেও অবস্থান নিয়েছিল এক পক্ষের দিকে, আর সেটাই ইরানের চোখে হয়ে যায় একটি ডিপ্লোম্যাটিক বার্তা। ইরান সরাসরি সামরিক প্রতিক্রিয়া দেখায়নি, তারা আরও সূক্ষ্ম, আরও কৌশলী পথ বেছে নিয়েছে। হরমুজ প্রণালী, যেখানে তাদের কন্ট্রোল সবচেয়ে বেশি, সেখানেই তারা থামিয়ে দিয়েছে একটি জাহাজ। এটি শুধু একটি জাহাজ থামানো নয়, এটি একটি বার্তা, একটি সতর্ক বার্তা। ৩১ জন নাবিক এখন সমুদ্রের মাঝখানে অপেক্ষা করছেন অজানা ভবিষ্যতের জন্য। জাহাজে প্রতিদিন ১৮ টন পানি উৎপাদনের ক্ষমতা থাকলেও এখন সেটি কমিয়ে আনা হয়েছে মাত্র ৬ টনে। খাবারের খরচ বাড়ানো হয়েছে, মনোবল ধরে রাখার চেষ্টা চলছে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই মানুষগুলোর দোষ কি? এই ঘটনাটি শুধু একটি মানবিক সংকট নয়, এটি একটি বড় অর্থনৈতিক আর কৌশলগত সংকেত। বিশ্বের প্রায় ১/৫ তেল এই পথ দিয়ে যায়। যদি একটি দেশের জাহাজকে টার্গেট করা হয়, তাহলে ভবিষ্যতে সেই দেশের পুরো বাণিজ্যই ঝুঁকির মুখে পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান শুধু বাংলাদেশকে নয়, বরং পুরো গ্লোবাল সাউথকে একটি বার্তা দিচ্ছে। বার্তাটি পরিষ্কার: আমাদের বিরুদ্ধে অবস্থান নিলে আপনার বাণিজ্য পথ নিরাপদ থাকবে না। এখন প্রশ্ন হল, বাংলাদেশ কি একটি ভুল কূটনৈতিক হিসাবের মূল্য দিচ্ছে, নাকি এটি একটি বড় শক্তির খেলায় আটকে পড়ার ফল? আর যদি সত্যিই তা হয়, তাহলে এই সংকট থেকে বের হবার পথ কোথায়? স্বল্পমেয়াদে ৩১টি পরিবার দুশ্চিন্তায়, একটি রাষ্ট্র আর্থিক ক্ষতির মুখে। দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক এবং আন্তর্জাতিক অবস্থান সবকিছুই নতুন করে প্রশ্নের মুখে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এটি কি শুধুই একটি জাহাজ আটকে যাওয়ার ঘটনা, নাকি এটি একটি বড় কূটনৈতিক বার্তা? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। প্রশ্নটা খুব সোজা, বাংলাদেশ কি সত্যিই একটি স্ট্র্যাটেজিক ভুল করেছে? আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নিয়ম হল, ছোট ও মাঝারি শক্তির দেশগুলো সাধারণত বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। এটিকে বলা হয় ব্যালেন্সিং ডিপ্লোমেসি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই নীতিই অনুসরণ করে এসেছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন, একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে ভারত। কিন্তু সাম্প্রতিক ঘটনায় অনেক বিশ্লেষক বলছেন, এই ভারসাম্যে হয়তো একটি সূক্ষ্ম বিচ্যুতি ঘটেছে। যখন একটি দেশ প্রকাশ্যে বা পরোক্ষভাবে কোনো এক পক্ষের দিকে ঝুঁকে পড়ে, তখন অন্য পক্ষ সেটিকে শুধুমাত্র একটি বিবৃতি হিসেবে দেখে না, বরং সেটিকে দেখে পজিশনিং হিসেবে। এবং আন্তর্জাতিক রাজনীতিতে পজিশনিং মানেই তার ফলাফল আছে।
ইরান ঠিক সেই কাজটাই করেছে। তারা সরাসরি কোনো যুদ্ধ ঘোষণা করেনি, কোনো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি, কিন্তু একটি অত্যন্ত সংবেদনশীল জায়গায় চাপ সৃষ্টি করেছে। এটাকে বলা যায় প্রেশার উইদাউট ওয়ার। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কেন একটি জাহাজ? কেন পুরো বাণিজ্য বন্ধ না করে শুধু একটি জাহাজকে টার্গেট করা হলো? কারণ এটি একটি ক্যালকুলেটেড মুভ। যদি ইরান পুরোপুরি বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত, তাহলে সেটি আন্তর্জাতিকভাবে বড় প্রতিক্রিয়া সৃষ্টি করত। কিন্তু একটি নির্দিষ্ট জাহাজ, একটি সীমিত চাপ, এটি এমন একটি কৌশল যেখানে বার্তাও দেওয়া যায়, আবার বড় সংঘাতও এড়ানো যায়। দর্শক, এখন একটু চিন্তা করুন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কি? রেমিটেন্স। আর এই রেমিটেন্সের একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যদি এই অঞ্চলের সাথে সম্পর্কের অবনতি হয়, তাহলে এর প্রভাব শুধু বাণিজ্যে নয়, বরং সরাসরি দেশের অর্থনীতিতে পড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জ্বালানি নিরাপত্তা। বাংলাদেশের তেল ও গ্যাস আমদানির একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালী যদি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ রুট হয়ে যায়, তাহলে বিকল্প রুট খোঁজা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল হবে। অর্থাৎ এই একটি জাহাজের ঘটনাই ভবিষ্যতে বড় সংকটের ইঙ্গিত দিতে পারে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি একা? পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তারা কি এই পরিস্থিতিতে কোনো ভূমিকা রাখছে? এখানেই আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে কঠিন বাস্তবতা সামনে আসে। বড় শক্তিগুলো সাধারণত নিজেদের স্বার্থ অনুযায়ী কাজ করে। তারা সরাসরি কোনো ছোট দেশের জন্য ঝুঁকি নিতে চায় না, যদি না সেটি নিজেদের সামরিক স্বার্থের সাথে মিলে যায়। অর্থাৎ বাংলাদেশ যদি মনে করে যে একটি বিবৃতির মাধ্যমে সে একটি শক্তিশালী ব্লকের পূর্ণ সমর্থন পাবে, তাহলে সেটি বাস্তবতার সাথে পুরোপুরি মেলে না। এই বাস্তবতা অনেক সময় খুব কঠিন। এখন আসা যাক নাবিকদের প্রসঙ্গে। ৩১ জন মানুষ, যারা কোনো রাজনীতি বোঝে না, কোনো কূটনৈতিক হিসাব জানে না, তারা এখন একটি বৈশ্বিক শক্তির খেলায় আটকে পড়েছে। তাদের প্রতিদিনের জীবন এখন অনিশ্চয়তায় ভরা। কখন তারা বাড়ি ফিরবে? কখন এই অচলাবস্থা কাটবে? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর নেই। এই পরিস্থিতি আমাদের একটি বড় শিক্ষা দেয়। আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি শব্দ, প্রতিটি বিবৃতি এবং প্রতিটি সিদ্ধান্ত দূরদর্শিতা ছাড়া নেওয়া যায় না, কারণ এর প্রভাব অনেক সময় সরাসরি মানুষের জীবনে গিয়ে পড়ে। দর্শক, এখন সামনে দুটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, কূটনৈতিক সমাধান। বাংলাদেশ যদি দ্রুত এবং কার্যকরভাবে ইরানের সাথে আলোচনায় বসে, তাহলে এই সংকট সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী উত্তেজনা। যদি এই পরিস্থিতি দীর্ঘায়িত হয়, তাহলে এটি একটি বড় আকারের কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। বাংলাদেশ কি তার পররাষ্ট্র নীতিতে নতুন করে ভারসাম্য আনতে পারবে, নাকি এই ঘটনাটি ভবিষ্যতের আরও বড় সংকটের সূচনা? প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বিশ্ব রাজনীতি কখনোই শুধু রাষ্ট্রনেতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবনেও, একটি দেশের অর্থনীতিতেও এবং ভবিষ্যতের পথ চলাতেও। আপনার কি মনে হয়, এই পরিস্থিতিতে বাংলাদেশের কি করা উচিত? কূটনৈতিক সমাধান নাকি কৌশলগত অবস্থান পরিবর্তন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। আর এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। প্রশ্নটা খুব সোজা। বাংলাদেশ কি সত্যিই একটি স্ট্র্যাটেজিক ভুল করেছে? আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নিয়ম হল, ছোট ও মাঝারি শক্তির দেশগুলো সাধারণত বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। এটিকে বলা হয় ব্যালেন্সিং ডিপ্লোমেসি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই নীতি অনুসরণ করে এসেছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন, একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে ভারত। কিন্তু সাম্প্রতিক ঘটনায় অনেক বিশ্লেষক বলছেন, এই ভারসাম্যে হয়তো একটি সূক্ষ্ম বিচ্যুতি ঘটেছে। যখন একটি দেশ প্রকাশ্যে বা পরোক্ষভাবে কোনো এক পক্ষের দিকে ঝুঁকে পড়ে, তখন অন্য পক্ষ সেটিকে শুধুমাত্র একটি বিবৃতি হিসেবে দেখে না, বরং সেটিকে দেখে পজিশনিং হিসেবে। এবং আন্তর্জাতিক রাজনীতিতে পজিশনিং মানেই